আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি কামরুন নাহার রোমা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৭৭৫ জন, উপসর্গে প্রাণ গেছে অন্তত ১৭ জনের। করোনা সংক্রমণের হার আরও বাড়িয়ে দিতে পারে কোরবানির পশুর হাট, বলেছেন ওবায়দুল কাদের। স্ববিরোধী বাজেট স্বাস্থ্য খাতে সংকট বাড়াবে, বললেন বিএনপির এমপিরা। অক্সফোর্ডের তৈরি করোনার টিকা বাজারে আসবে সেপ্টেম্বরে, দ্রুত উৎপাদনে যেতে চুক্তিবদ্ধ হয়েছে আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, চরম দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ, দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনা ভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ১,৮৮৮ জন। আগের দিনের চেয়ে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩,৭৭৫ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৯,২৫৮ জনে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তথ্য উপাত্ত সংগ্রহের ব্যাপ্তি বাড়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। উপসর্গহীন হলে আর করোনা পরীক্ষার প্রয়োজন নেই, এমন অবস্থান যৌক্তিক বলেও মনে করছেন তারা। বুধবারের স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয় ১১৬তম দিনে এসে ৬৯টি পরীক্ষাগারে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৭,৮৭৫টি। ৩,৭৭৫ জন সহ মোট শনাক্ত ১,৪৯,২৫৮। একই সময়ে ৪১ জনের প্রাণ গেছে করোনা ভাইরাসে। এ পর্যন্ত মারা গেলেন ১,৮৮৮ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৪৮৪ জন। শনাক্তের হার ২১.১২, সুস্থতার হার ৪১.৬১ ও মৃত্যুর হার ১.২৬। এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে ষাটোর্ধ্বদের মৃত্যুর হার সবচেয়ে বেশি ৪৩.২৭, সবচেয়ে কম ১০ বছরের নিচে ০.৬৩। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪১ জন। এ পর্যন্ত ১,৮৮৮ জন মৃত্যুবরণ করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩৮ জন পুরুষ, ৩ জন নারী। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ৫ জন, রংপুর ১ জন, সিলেট ২ জন এবং বরিশাল বিভাগে ৩ জন। বিশ্ব প্রেক্ষাপটে সংক্রমণের দিক থেকে ১৮ নম্বর দেশের তালিকায় এখন বাংলাদেশ। নতুন শনাক্তের দিক থেকে চতুর্থ, ২৪ ঘন্টায় মৃত্যুর দিক থেকে সপ্তম ও মোট মৃত্যুর দিক থেকে ২৮তম। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তথ্যের ব্যাপ্তি বাড়ার প্রভাব পড়েছে মৃত্যুর পরিসংখ্যানে। সুস্থতার পর করোনা পরীক্ষার প্রয়োজন নেই বলেও মত তাদের। বাড়িতেও যে মৃত্যুবরণ করছেন বা হাসপাতাল বা প্রতিষ্ঠানে মৃত্যুবরণ করছেন তাদের মৃত্যুর সংখ্যাটাও সংযোজিত হচ্ছে দেখে আপাতত মনে হচ্ছে যে আমাদের এই মৃত্যুর সংখ্যাটা অনেক হারে বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন বলছেন যে উপসর্গ চলে গেলে তখন আর এই পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই এবং আমরা দেখতে পাই যে উন্নত বিশ্বেও কিন্তু এই বিষয়ে এভাবেই আপনার ফলো করা হচ্ছে। তো এটা যে আপনার খুব একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। এদিকে করোনা সংক্রমণের এই সময়ে বয়োবৃদ্ধদের আক্রান্তের হার কম হলেও মৃত্যুর হার বেশি, তাই তাদের ব্যাপারে বাড়তি সতর্কতার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সর্দি, জ্বর আর শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় ৬ জন সহ ১০ জেলায় মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। সর্দি, জ্বর সহ করোনার উপসর্গ নিয়ে কুমিল্লায় ৬ জন এবং ফেনীতে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে উপসর্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক ল্যাব সহকারীর মৃত্যু হয়েছে। আর জেলায় ৭৮ জনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। মেহেরপুরের গাংনীর বামন্দি গ্রামে উপসর্গ নিয়ে ১ জন এবং চুয়াডাঙ্গায় সর্দি, জ্বর ও ডায়রিয়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গাজীপুরের কালীগঞ্জের রেড জোন ঘোষিত অঞ্চলে করোনা উপসর্গে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চাঁদপুরে করোনায় ১ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। মৌলভীবাজারের রাজনগরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ১ জনের মৃত্যু হয়েছে। এদিকে নোয়াখালীতে ভাইরাসটির সংক্রমণে নৌ পুলিশের এএসআই ওমর ফারুক মারা গেছেন। অন্যদিকে চট্টগ্রামে নতুন আরও ৩৭২ জন আক্রান্ত হয়েছে। বান্দরবানে নতুন ৩০ জন করোনা শনাক্ত হয়েছে। রেড জোন হিসেবে লকডাউন না মানায় সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল। কোরবানির পশুর হাট করোনা সংক্রমণের হার আরও বাড়িয়ে দিতে পারে, তাই এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে কার্যকর গাইডলাইন তৈরির পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের। গতকাল সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই পরামর্শ দেন। ওবায়দুল কাদের বলেন, প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে, যেখানে সেখানে পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে পশুর হাট স্বাস্থ্য ঝুঁকির ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা তার। বলেন, মহাসড়কের আশেপাশে পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন। সবাইকে ঐক্য ও সাহসিকতার সাথে সব দুর্যোগ উত্তরণের কাজ করতে হবে। দরিদ্র ও অসহায় মানুষের সামর্থ্য বিবেচনায় করোনা পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে রাখার আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কোরবানির পশুরহাট সংক্রমণের হার আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করে কার্যকর একটা গাইডলাইন তৈরি করতে হবে। প্রয়োজনে পশুরহাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। যত্রতত্র পশুরহাটের অনুমতি দেওয়া যাবে না। গরিব খেটে খাওয়া মানুষের ফি দেওয়ার সামর্থ্য নেই, তারা পরীক্ষার বাইরে থেকে যাবে। বিষয়টি আমি আবারও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি। সংসদে পাশ হওয়া 2020-21 অর্থ বছরের বাজেট প্রত্যাখ্যান করেছেন বিএনপির সংসদ সদস্যরা। বলেছেন, এই বাজেট স্ববিরোধী ও অসামঞ্জস্যপূর্ণ বাজেট। তাদের আশঙ্কা, করোনার সময়ে স্বাস্থ্য সংকটে পড়া মানুষের অবস্থার আরও অবনতি ঘটাবে। বাজেটে লুটেরাদের স্বার্থ রক্ষা করা হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। জাতীয় সংসদে পাশ হওয়া বাজেটের প্রতিক্রিয়ায় দক্ষিণ প্লাজার গেটে বুধবার বিএনপির দলীয় সংসদ সদস্যরা অভিযোগ করেন, বাজেটে কৃষকের জন্য কোনো সুখবর নেই। করোনার এই সংকটকালে 95% কৃষকই সরকারি কোনো ধরনের সহায়তা পাননি। তারা বলেন, সামনের দিনগুলোতে করোনায় যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে তা স্বাস্থ্য খাতে বরাদ্দ অর্থ দিয়ে কোনোভাবেই মোকাবেলা করা যাবে না। করোনার কারণে দেশের দারিদ্র্য সীমার নিচের মানুষের সংখ্যা যখন দ্বিগুণ হারে বাড়ছে, তখন আগের বছরের চেয়ে 3000 কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি কোনোভাবেই সংকট মোকাবেলা করতে পারবে না। বিএনপির এমপিদের আশঙ্কা, তুচ্ছ বরাদ্দ দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেবে। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া লক্ষ লক্ষ মানুষের আপৎকালীন কর্মসংস্থান হতে পারত কৃষিতে, কিন্তু প্রস্তাবিত বাজেটে ন্যূনতম মনোযোগ দেওয়া হয় নাই। সরকারের আর সব বাজেটের মতোই এই বাজেট লুটেরাদের স্বার্থ রক্ষা করা বাজেট। কালো টাকা সাদা করবার সুযোগ যেভাবে ঢালাওভাবে দেওয়া হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে আগে কোনোদিন হয় নাই। এই বাজেট গরিব মানুষের সুবিধা কমিয়ে ধনীদের সুবিধা বাড়িয়ে অর্থনৈতিক বৈষম্য আরও বৃদ্ধি করবার বাজেট। সর্বোপরি এই বাজেট রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারীদের আরও বেশি সুযোগ সৃষ্টি করবার বাজেট। সুতরাং সে কারণে আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি। যে বাজেট গতকাল এই অপ্রত্যাশিত অকল্পনীয় যে বাজেটটি গত বাজেটের চাইতে প্রায় 24% অধিক অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে, যেটি অবাস্তব, যেটি কোনোভাবেই সম্ভব নয়। শনিবার থেকে 21 দিনের জন্য লকডাউন করা হবে রাজধানীর ওয়ারি এলাকা। এই সময় সাধারণ ছুটির আওতায় থাকবে সংশ্লিষ্ট এলাকা। তবে রেড জোন ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুরান ঢাকার ওয়ারির কয়েকটি স্থানকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দক্ষিণ সিটি কর্পোরেশনের 41 নম্বর ওয়ার্ডের টিপু সুলতান ও জাহাঙ্গীর রোড, জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন, লালমিনি রোড, ওয়ার, রানকিন ও নওয়াব রোড, এই এলাকাগুলো 25 জুলাই পর্যন্ত মোট 21 দিন থাকবে সাধারণ ছুটির আওতায়। কঠোর নিয়ন্ত্রণ থাকবে যান ও মানুষের চলাচল। সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস স্থানীয় কাউন্সিলরের। লকডাউন দিলেই মনে করেন দোকানে যত কিছু জিনিস আছে সব কিছুর দাম বেড়ে যেতেছে। মানে যারা মধ্যবিত্ত বা যাদের আয় কম, তাদের কাছে তো আর এগুলো সম্ভব না, তাই না? তো আমাদের উচিত সরকারের সরকারের উচিত যে এগুলো একটু ব্যবস্থা নেওয়া। সীমিত আকারে দোকান খুলুক, যে এখানে তো যেমন জমজমাটো না, যে এই টাইমের ভিতরে সময়সূচি করে দেওয়া উচিত, যে এই টাইমে থেকে এই টাইমে দোকান খোলা উচিত। সিদ্ধান্তটা তো আমি মনে করি ভালো, কিন্তু এটা কার্যকরী হলে আরও ভালো হবে। সবাই যদি আমরা মানি তাহলে অবশ্যই এটা ওয়েল অ্যান্ড গুড। খাবারের ঘাটতি হবে না। যারা দরিদ্র আছে তাদের বাসায় যে আমি এবং আমার আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা মেয়র মহোদয়ের তরফ থেকে আমরা বাসায় বাসায় যে খাবার পৌঁছে দেব। আর যারা বিত্তশালী আছে তাদের জন্য 3টা ডিপার্টমেন্ট স্টোর খোলা থাকবে। এদিকে 9 থেকে 30 জুন 21 দিনের পরীক্ষামূলক লকডাউনে ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজারের প্রায় 50,000 বাসিন্দা। বুধবার খুলে দেওয়া হয় সবগুলো রাস্তা ও দোকানপাট। তবে ঝুঁকি থাকার পরও অনেকের মধ্যে সামাজিক দূরত্ব না মানার অভিযোগ খোদ এলাকাবাসীর।
আরও কয়েকদিন স্বাস্থ্যবিধি মানার পরামর্শ মেয়র আতিকুল ইসলামের। অসতর্কতাবশত কাছে চলে আসতে আমরা চেষ্টা করবো আরও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। পুনঃ সংক্রমণ রোধে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। কখনোই ক্রেতারা ভিড় না করে এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে স্থানীয় দোকানপাট খোলা যাবে। ভ্রাম্যমাণ মুদি দোকান চালু না রাখলেই ভালো। করোনা মহামারী প্রতিরোধে সবার সচেতনতা জরুরি, অভিমত সংশ্লিষ্টদের। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা মানব শরীরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ সফল হওয়ায় চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হয়েছে। তবে শেষ পর্যায়ের পরীক্ষা সফল হয়ে তা বাজারে আসতে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত। সফলতার দিক দিয়ে এগিয়ে থাকা অক্সফোর্ডের এই টিকা পেতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে বিশ্বের কয়েকটি দেশ। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। বিশ্বের বিভিন্ন দেশের তৈরি 125টি টিকার মধ্যে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে 13টির মতো। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকা। যেহেতু ফেজ 1 ট্রায়াল সাকসেসফুল হয়েছে, এবার একটু হায়ার রিস্ক ভলেন্টিয়ারের মাঝে এটি এক্সপেরিমেন্ট করা হচ্ছে। যেমন 55 থেকে 70 বছর পর্যন্ত একটি গ্রুপ, 70-এর বেশি আরেকটি গ্রুপ এবং 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য আরেকটি গ্রুপ। ইম্পেরিয়াল কলেজের এই ক্লিনিক্যাল লেকচারার মনে করেন, তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে সেপ্টেম্বরের শুরুতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হতে পারে। অগাস্টের শেষ নাগাদ অথবা সেপ্টেম্বরের শুরু থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিন, সেটি গ্রিন সিগন্যাল পাওয়ার পরে এটা কমার্শিয়ালি ম্যানুফ্যাকচার শুরু হবে। এবং কমার্শিয়ালি ম্যানুফ্যাকচার করার জন্য অলরেডি অক্সফোর্ড ইউনিভার্সিটি একটি ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি যার নাম হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার সাথে অলরেডি এগ্রিমেন্ট সাইন করেছে, কারণ এখানে সময় নষ্ট করার কোনো সময় নেই। তবে এরই মধ্যে আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের কয়েকটি দেশ অক্সফোর্ডের এই টিকা পেতে চুক্তি সম্পন্ন করেছে। সেপ্টেম্বরের মধ্যেই 200 কোটি ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। ইউএসের সরকার কিন্তু $1.2 বিলিয়ন এই ভ্যাকসিন এগ্রিমেন্ট করার জন্য ওরা অলরেডি কন্ট্রাক্ট সাইন করেছে। বাংলাদেশের টোটাল জনসংখ্যা হচ্ছে 170 মিলিয়নের মতো লোক আছে। এদের জন্য ভ্যাকসিন কত তাড়াতাড়ি অ্যাক্সেসেবল হবে, সেক্ষেত্রে বাংলাদেশের সরকার যত কুইকলি সিদ্ধান্ত নেবে। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে এবার মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উত্তরাঞ্চলে যমুনা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া সহ বিভিন্ন জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত। এসব অঞ্চলের নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগে বানভাসীরা। দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি সহ পশু খাদ্যের সংকট। জামালপুরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার 7 উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। এসব এলাকার বাড়িঘর, ফসলি জমি তলিয়ে যাওয়ায় গবাদি পশুসহ লোকজন বিভিন্ন স্কুল ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। দেখা দিয়েছে গো খাবার সংকট। এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সহায়তাও পায়নি তারা। যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার 5টি উপজেলার প্রায় 15টি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি গত 6 দিন ধরে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ পড়েছে চরম দুর্ভোগে। পানি উঠলেই আমাদের অসুবিধা হয়ে যায়, ঘর বাড়ি ডাবি যায়, যে চকিত খাট থাকবেন তাইও ডাবি যায়, ঘরের ভেতরে এতগুলো পানি। এদিকে লালমনিরহাটের প্রধান 2 নদী তিস্তা ও ধরলার পানি বিপদসীমার নিচে প্রবাহিত হওয়ায় কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। তবে দুর্ভোগ কমেনি উপদ্রুত এলাকায় বানভাসী মানুষের। এখনো অনেক এলাকা 3-4 ফুট বন্যার পানিতে ডুবে আছে, তলিয়ে আছে রাস্তাঘাট। আমরা কাজ করবে ভালো লাগছে না, আর বাড়ি দেওয়ার, ঘর দেওয়ার সব ভাঙে যাওয়া লাগছে। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নদী অববাহিকার 5টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সহায় সম্বল হারিয়ে মানবেত দিন কাটাচ্ছেন বন্যার্তরা। আমাদের ঘর বাড়ি, ফসলাদি জমি যা ছিল, ক্ষেত যা ছিল সব বন্যার পানিতে প্লাবিত হয়ে তলায় গেছে।
খুব কষ্টে আমরা দিন যাপন করছি। বগুড়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার সারিয়াকান্দি পয়েন্টে গত 24 ঘন্টায় 17.36 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা 36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির হার অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সারিয়াকান্দি উপজেলা প্রশাসন থেকে বানভাসী মানুষের মাঝে ত্রাণ তৎপরতা শুরু করা হয়েছে। গাইবান্ধায়ও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। স্থানীয় নদ নদীর পানি কমলেও এখনও তা বিপদসীমার উপরে বইছে। পানিতে তলিয়ে আছে বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান। জলমগ্ন 4 উপজেলার 40টি গ্রামের লক্ষাধিক মানুষ। পানি বাড়ায় নদী ভাঙনও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পাবনায় প্রতিনিয়তই বাড়ছে পদ্মা, যমুনা ও বড়াল নদীর পানি। এতে বেড়া উপজেলার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা করছে এলাকাবাসী। দেশের পূর্বাঞ্চল সিলেটে বন্যা পরিস্থিতি স্থিতিশীল। সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন সহ বিভিন্ন নদ নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও হাওরের পানির উচ্চতা না কমায় পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষের ভোগান্তি চরমে। এদিকে সুনামগঞ্জে বৃষ্টিপাত বন্ধ থাকায় উজানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভাটি এলাকায় কিছুটা অবনতি হয়েছে। বন্যার কারণে পানিবন্দী 32টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। বেশ কয়েকটি সড়ক পানির নিচে তলিয়ে থাকায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডিএমসির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হোটেলে ভাড়া, খাওয়া ও যাতায়াত বাবদ সার্বিক ব্যয় 26 কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। বুধবার সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এই সময় পরিচালক দাবি করেন, ডিএমসির 20 কোটি টাকা খরচ নিয়ে দুর্নীতি ও অনিয়মের যে খবর প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। হাসপাতালের পক্ষ থেকে এরকম কোনো অনিয়ম হয়নি, বরং হাসপাতাল সংশ্লিষ্টদের পেছনে প্রয়োজনের তুলনায় কম ব্যয় করা হয়েছে দাবি করেন ডিএমসি পরিচালক। এ সময় চিকিৎসকরা বলেন, এ ধরনের সংবাদ চিকিৎসক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, যা স্বাস্থ্যসেবীদের মনোবলে চির ধরাতে পারে। করোনাকালে ডিএমসির সক্ষমতা আরও বাড়ানোর সাথে সাথে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলেও দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। শতবর্ষে পা রাখল দেশের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে করোনার কারণে এবার নেই কোনো আনুষ্ঠানিকতা। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। পরে ভার্চুয়াল শ্রেণীকক্ষে উপাচার্যের সভাপতিত্বে অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম সভায় যুক্ত হয়ে মূল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাবেক 2 জন উপাচার্য, 2 জন ডিন, 1 জন প্রাধ্যক্ষ, 1 জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও শিক্ষক সমিতির নেতা সহ অন্যান্য সংগঠনের নেতারাও যুক্ত হন। 1921 সালের জুলাইয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু হয়। এই বিশ্ববিদ্যালয় নিবিড়ভাবে জড়িয়ে আছে বাঙালির মুক্তি সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সঙ্গে। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারীতে বিভিন্ন দেশে গেল কয়েক ঘন্টায় 4,500-এরও বেশি জনের মৃত্যু হয়েছে। গোটা বিশ্বে মোট মৃত্যু 5,18,000 ছাড়ালো। আক্রান্ত 1,08,00,000-এর কাছাকাছি। এদিকে যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তার অ্যান্থনি ফাউসি। যুক্তরাষ্ট্রে গেল একদিনে নতুন করে 47,000-এর বেশি নাগরিকের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মৃত্যু 1,30,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 27,78,000-এর বেশি। স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় সংক্রমণের বিস্তার আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার ফাউসি। গত একদিনে ব্রাজিলে আরও 1,000-এরও বেশি জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 60,000 ছাড়িয়েছে। মেক্সিকোতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 27,700। এছাড়া যুক্তরাজ্যে 44,000 ও রাশিয়ায় 10,000-এর কাছাকাছি। এদিকে ভারতে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোট মৃত্যু 17,848 জন। আক্রান্তের সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে। পাকিস্তানে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 4,000। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশে করোনায় আরও 41 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,775 জন। উপসর্গে প্রাণ গেছে অন্তত 17 জনের। করোনা সংক্রমণের হার আরও বাড়িয়ে দিতে পারে কোরবানির পশুর হাট, বলেছেন ওবায়দুল কাদের। স্ববিরোধী বাজেট স্বাস্থ্য খাতে সংকট বাড়াবে, বললেন বিএনপির এমপিরা। অক্সফোর্ডের তৈরি করোনার টিকা বাজারে আসবে সেপ্টেম্বরে। দ্রুত উৎপাদনে যেতে চুক্তিবদ্ধ হয়েছে আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশ।
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, চরম দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ, দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।